একজন রিকশাওয়ালাও যেন ছাড় দিল না সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদকে। প্রিয় দর্শক, মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। অবশেষে ফাটাকেষ্ট বলতেছে ওবায়দুল কাদেরকে। কে? ভিপি নুরুল হক নূর। কেন ওবায়দুল কাদেরকে ফাটাকেষ্ট বলছে? আরও প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়াই, আগে আমরা শিরোনামগুলো দেখে আসি। আজকে বেনজির আহমেদ 25,000 30,000 টাকা চাকরি করে হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুরে বাড়ি করে আজকে এই কথা বলার মতো সাহস পায় না। ফাটাকেষ্ট মন্ত্রী হচ্ছিলেন ওবায়দুল কাদের। বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন কেমন আছেন? তার মেজাজ মর্জি কেমন? তার মন কি খুব ভালো? হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমার কাছে মনে হলো আলোচনা করা দরকার। এর কারণ হলো ক্ষমতার যে স্টিয়ারিং, সে যেভাবে হোক না কেন তার হাতে রয়েছে। ফলে এই স্টিয়ারিং যদি তিনি মেজাজ গরম করে ভিন্ন পথে নিয়ে যান, তাহলে পুরো দেশ খাদের মধ্যে পড়ে যাবে। গতকাল লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে একটি মানবাধিকার সংস্থার ব্যানারে কিছু লোক জড়ো হয় এবং জড়ো হয়ে তারা বাংলাদেশে ভারতের যে আধিপত্যবাদ এটার নামে স্লোগান দেয়। এবং সেখানে আমরা দেখলাম যে আবরারের ছবি। আবরারের ছবি কেন সেটা আসলে আমার বোধগম্য হয়নি, কারণ প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শিরোনাম আপনারা দেখলেন। এবার চলুন আর কথা না বাড়িয়ে এক এক করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, সর্বপ্রথম যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো কাজী হেমায়েতুদ্দিন মিশনের একটি ভিডিও। তিনি ভারত ইস্যু নিয়ে কী বলতে চাচ্ছে বা কী বোঝাইতে চাচ্ছে, চলুন সর্বপ্রথম সেই ভিডিওটি আগে দেখে আসি। গতকাল লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে একটি মানবাধিকার সংস্থার ব্যানারে কিছু লোক জড়ো হয় এবং জড়ো হয়ে তারা বাংলাদেশে ভারতের যে আধিপত্যবাদ এটার নামে স্লোগান দেয়। এবং সেখানে আমরা দেখলাম যে আবরারের ছবি। আবরারের ছবি কেন সেটা আসলে আমার বোধগম্য হয়নি, কারণ আবরার ভারতের সঙ্গে বাংলাদেশের যে অসম চুক্তি সেটা নিয়ে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আবরারকে কতিপয় ছাত্রলীগের নেতাকর্মীরা, তো সেই জন্য মানে ভারতকে বলে দিয়েছে কিনা বা ভারতের কোনো বলে দিয়েছে কোনো এভিডেন্স আছে কিনা সেটা আমি আমার বোধগম্য না। তবে সেখানে যদি ফেলানির ছবি দিয়ে একটা সীমান্তের যে কাণ্ডগুলো করতেছে এগুলোর একটা প্রতিবাদ করতো, তাহলে হয়তো আমি মনে করতাম যেটা অনেক গ্রহণযোগ্য হতো। কিন্তু এই আবরারের কাণ্ডের সঙ্গে ভারত কিভাবে জড়িত তা আমার বোধগম্য না। যাই হোক, আমি গতকাল লিখেছিলাম যে সেখানে 25 থেকে 30 জন লোক হয়েছে, হয়তো 25-30 বা 5 জন 10 জন এদিক ওদিক এর বেশি কম হতে পারে, বাট ওই রকম কোনো লোক হয়নি। দেখুন, আমি তো সুযোগ পেলেই বিএনপির বিভিন্ন প্রোগ্রামে যাই, মাঝে মধ্যে, সব সময় না, কাজ থাকে তো, ব্যস্ত জীবন। তো বিএনপি যদি সামান্য একটা ডাকও দেয়, এই যুক্তরাজ্য বিএনপি লন্ডনে যে কোনো জায়গায় অন্তপক্ষে 200-300 লোক আসে। আর যদি একটু বড় ডাক দেয় তাহলে 30-35 হাজার লোক আসে, যেটা গত বছরের আগস্টে আমি দেখেছি। আমি নিজেও সেখানে ছিলাম, একদম হাইড পার্ক থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত 30-35 হাজার লোক হয়েছে। তো সেই জায়গায় গতকালকে যে লন্ডনের ভারতীয় দূতাবাসের সামনে যে প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশ, সেটা একদম ফ্লোপি বলা যায়। এখন এই ফ্লোপ হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে। কারণ হচ্ছে যে বিএনপি তো ভূরাজনীতি বোঝে, বিএনপি তো আসলে পয়েন্টে আছে। একজন ইউটিউবার বলে যে আন্দোলন করে দেখেন আমার মতো। ভাই, তুমি কি আন্দোলন করতেছো? তুমি ফ্রান্সে বসে বসে ইউটিউবে কিছু কথা বলতেছো? বিএনপি তো আন্দোলন করতেছে। বিএনপির চেয়ে বড় আন্দোলন করানো ওনার কে আছে? ওই যে জি হাসান ভাই বলছিল না যে এই পিনাকি একটা ভার্চুয়াল জগৎ সৃষ্টি করছে। সেই জগতে যারা থাকে, পিনাকি যারা ভক্ত, তারা মনে করে যে হ্যাঁ এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। বাস্তব এত সহজ না, বাস্তব অনেক কঠিন। যাক, আমি আলোচনা করবো সেটা পরবর্তীতে। তো এখন এই যে লন্ডনে যেই আয়োজক কমিটি, কোন একটা মানবাধিকার সংস্থার ব্যানারে, আমি জানি না, লন্ডনে জানি আবার খুব খুব ঘন ঘন মানবাধিকার সংস্থা গড়ে উঠতেছে। এইসব মানবাধিকার সংস্থা দ্বারা আবার ওই বিভিন্ন রাজনৈতিক আশ্রয় চাওয়া বিভিন্ন কাম কাজ হয়, এগুলা যা বিস্তারিত বলতে গেলে আবার অন্য কাহিনী। তো এই একটা মানবাধিকার সংস্থার ব্যানারে আমাদের সবার প্রিয় যে শামসুল আলম লিটন ভাই, এই শামসুল আলম লিটন ভাই উনি সুরমা পত্রিকার সম্পাদক সম্ভবত, এবং এই সুরমা পত্রিকা কতটুকু সত্য নিউজ প্রচার করে এটা নিয়ে অনেকের সন্দেহ আছে। অনেকে মনে করেন যে সুরমা নিউজ বিভিন্ন ফেক নিউজ প্রকাশ করে। এই শামসুল আলম লিটন ভাই উনি আবার ওই বিএনপির আমলে রাষ্ট্রপতির কি যেন ছিলেন, মানে খুব উচ্চ পদেই ছিলেন। তো এই শামসুল আলম লিটন ভাই তিনি এই গতকালকের অনুষ্ঠানটার আয়োজন করেন। উনি আবার ওই যে টক শো করে না, ওই যে টেবিল টক হাসিনা, ওই টেবিল টক হাসিনার আপন ভাই। আপনারা দেখবেন যে টেবিল টক হাসিনা কিন্তু খুব ভালো ভালো বড় বড় আওয়ামী লীগ নেতাদেরকে আনে, মানে তার অনুষ্ঠানে বিএনপি নেতাদেরকে আনে, যেগুলো বাংলাদেশের বড় বড় চ্যানেলটা টাকা দিয়ে আনে, হাসিনা ওগুলো ফ্রিতে নিয়ে আসে, টাকা পয়সা দেওয়া লাগে না। আর বাংলাদেশের চ্যানেলগুলো তো ওই গাড়ি দিয়ে গিয়ে বাসা থেকে নিয়ে আসে, কিন্তু হাসিনার কথায় তারা ওই যে বাসা থেকেই নিজেদের মোবাইল ব্যবহার করি তারা বসে পড়ে। আমরা ফোন করলে আসে না, বলে ভাই ব্যস্ত, আজকে না কালকে। কিন্তু তখন দেখি আবার তারপরেই ওই হাসিনার ওই টেবিল টক অনুষ্ঠানে যায়। কেন যায়? কারণ এই শামসুল আলম লিটন হচ্ছে হাসিনার ভাই। হাসিনা এই শামসুল আলম লিটনকে দিয়ে এই আওয়ামী লীগ নেতাদেরকে ফোন করায়, ফোন করে এই টক শোতে আনায়। মানে এই শামসুল আলম লিটন ভাইয়ের এদিকেও আছে ওদিকেও আছে, মানে পিনাকির মতো। পিনাকি যেমন ওই শাহবাগেরও নেতা, আবার এখন আবার ওই মানে এখন আবার জনগণের ত্রাণ কথা সাচ্ছে, ওই রকম আর কি।
তো এই হচ্ছে গিয়ে এই শামসুল আলম লিটন ভাই। তো শামসুল আলম লিটন ভাই ওই আমি দেখলাম কি ওই যে গত বছরের আগস্ট মাসে মনে হয় আমরা যে একটু বললাম যে প্রায় 30,000 লোক হয়েছিল, আমরা হাইড পার্ক থেকে মার্চ করে আপনার ইয়েতে গিয়েছিলাম সেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। তখন এই শামসুল আলম লিটন ভাইয়ের হাতে দেখি কিছু পিনাকির কিছু বই, যে পিনাকির একটা বই আছে না, স্বাধীনতা উত্তর বাংলাদেশ। তো ওই বইটা দেখি উনি মানে বিভিন্ন জনকে দেওয়ার চেষ্টা করতেছে। এখন টাকার বিনিময়ে দেওয়ার চেষ্টা করতেছে নাকি ফ্রি দেওয়ার চেষ্টা করতেছে আমি ঠিক জানি না। ওনার হাতে দেখলাম কয়েকটা পিনাকির বই। তো আমার কথা হচ্ছে যে আপনি শামসুল আলম লিটন ভাই, আপনি অনেক সিনিয়র মানুষ এবং অনেক বড় বড় পদে কর্মরত ছিলেন, আপনাকে কেন পিনাকির ছায়াতলে বাঁচতে হবে? শুধু তাই না, এই কয়েক বছর আগে আপনাদের খেলা ছিল জানি না, তখন বিএনপির কোন নাম ডাকছিল না, বিএনপিকে মাটি উঠতে দিত হাসিনা বিএনপি মাটি উঠতে নির্যাতন করতো। তো তখন আবার বিপিনুরের খুব দাপট, বিপিনুর মানে গলা ফাটিয়ে কথা বলে, সোশ্যাল মিডিয়াতে আসলে মানে মিলিয়ন ভিউ হয়, বিপিনুরের প্রচুর মানে গর্জন। যদিও এটাকে আমি খারাপ চোখে দেখতেছি না, ওই ডিউ রেসপেক্ট, বিপিনুরের এই কথা বলা দরকার ছিল, কারণ তখন আসলে কথা বলার কেউ ছিল না। বিএনপি যে কারণেই হোক, সরকারের অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে বিএনপি ব্যর্থ হয়েছিল, বিপিনুর সেই স্থানটা ফিল আপ করছিল। তো তখন লন্ডনে বিপিনুরের উদ্যোগে একটা কমিটি গঠন হলো, প্রবাসী অধিকার পরিষদ এরকম। তো আমাকে আমন্ত্রণ জানাইলো, আমি বললাম যে বাইরে কি রাজনৈতিক কিনা? না, এটা রাজনৈতিক না, এটা অরাজনৈতিক সংগঠন, এটা প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলবো। তারপর আমি সেখানে যোগ দিয়েছিলাম। তো যোগ দেওয়ার কিছুদিন পরে আমি বুঝতে পারি যে আসলে অরাজনৈতিক বললেও আলাপ আলোচনাগুলো তো দেখি রাজনৈতিক হচ্ছে। তো আমি তারপর ওখান থেকে চলে আসি। কিন্তু কাজী হেমায়েতুদ্দিনের মিশনের ভিডিওটি আপনারা দেখলেন এবং শুনলেন তার কথাগুলো। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা গরম। আর এই গরম হয়ে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো একটা উদ্যোগ নেয় তাহলে বাংলাদেশ খালের মধ্যে গিয়ে পড়বে, এরকমই কথা বলতেছে গোলাম মওলা রনি সাহেব। চলুন দ্বিতীয়তে তার ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন কেমন আছেন, তার মেজাজ মর্জি কেমন, তার মন কি খুব ভালো? হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমার কাছে মনে হলো আলোচনা করা দরকার। এর কারণ হলো ক্ষমতার যে স্টেয়ারিং, সে যেভাবে হোক না কেন তার হাতে রয়েছে। ফলে এই স্টেয়ারিং যদি তিনি মেজাজ গরম করে ভিন্ন পথে নিয়ে যান তাহলে পুরো দেশ খাদের মধ্যে পড়ে যাবে। আর যদি তিনি সুস্থ থাকেন, মন ভালো থাকে, দরাজ দিল থাকেন, তাহলে তার দ্বারা অনেক ভালো কাজ হতে পারে। এমনকি আমরা যে একটা নতুন নির্বাচনের কথা বলি বা ক্ষমতার পট পরিবর্তনের কথা বলি, এটাও আসলে তার সুস্থতার উপরে বেশি নির্ভর করে। সে যদি অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েন বা তিনি যদি খুব হ্যাপি হয়ে পড়েন বা তার কাছে যদি একটা আত্মোপলব্ধি হয় যে আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছে, তা আমি ঠিক আছে একটি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব, ভালো কিছু করবো, এরকম আত্মোপলব্ধির ফলে তার দ্বারা যে রাজনৈতিক যে পরিবর্তন এই মুহূর্তে রাতারাতি সম্ভব, এটি এই মুহূর্তে আন্দোলন করা সম্ভব নয়। এর কারণ হলো আন্দোলনের পদগুলো সব বন্ধ হয়ে গিয়েছে, আর বিরোধী দলগুলো একেবারে দুর্বল হয়ে পড়েছে এবং সমস্ত ক্ষমতাটা আসলে এখন গণভবনে চলে গেছে। ফলে তার ওই দপ্তর থেকে চূড়ান্ত কোনো কিছু না আসা পর্যন্ত আসলে সবকিছু আল্লাহর উপর নির্ভর করছে আর পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে। এই কারণে তিনি যদি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি যদি একেবারে আরও বেশি চিকিৎসা তার দরকার হয়, এমনকি আল্লাহর ডাকিতে যদি হঠাৎ করে কোনো রকম কাউকে না বলে যদি তার মৃত্যু ঘটে, তাহলে আপনার কি মনে হয় দেশে খুব ভালো অবস্থার সৃষ্টি হবে? অবশ্যই না। পুরো দেশে রীতিমতো সিভিল ওয়ার শুরু হয়ে যাবে, জনযুদ্ধ। এবং সেই জনযুদ্ধে আপনি আমি সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং অতীতকালে এরকম ঘটনা বহুবার ঘটেছে, বিশেষ করে শশাঙ্কের মৃত্যুর পর। এর কারণ হলো যে এখন আপনি দেখেন শাসক দলের সবাই জয় হাসিনা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা বলছে, কিন্তু তলে তলে আমার শালা কেন এমপি হলো না, আমার দুলাভাই কেন মন্ত্রী হলো না, অমুক কেন উপজেলা চেয়ারম্যান হলো না, দল কেন একে দিল না, এটা নিয়ে কিন্তু শাসক দলের মধ্যে যথেষ্ট বিভেদ এবং বিসংবাদ রয়েছে। আমরা এগুলো আন্দাজ করতে পারছি, কিন্তু এগুলো যে কতটা ভয়াবহ এটি প্রধানমন্ত্রী বুঝতে পারেন এই উপজেলা নির্বাচনের সময়। 2 নম্বর হলো তিনি যে কাজগুলো করেছেন কর্তৃপক্ষকে ঠেঙানো, এরপরে এই যে 3টি নির্বাচন, দামি নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন, এই নির্বাচনগুলো করানোর জন্য তাকে একটা বাহিনী তৈরি করতে হয়েছে প্রশাসনের মধ্যে। আর এই বাহিনীর যারা লোকজন, মূলত প্রধানমন্ত্রী তাদেরকে স্নেহ করে পদ পদবিতে বসিয়েছেন, কিন্তু তারা এখানে দুটো ভিন্ন মতাদর্শ কাজ করেছে। তো যারা বিভিন্ন পদ পদবিতে প্রধানমন্ত্রীর দয়ায় বসেছেন, প্রধানমন্ত্রী মনে করেছেন যে তোকে দিয়ে কাজ করানোর জন্য আমি ওখানে বসে, যেমন আমি একজন বাড়ির দারোয়ান নিয়োগ দিলাম, চাকর নিয়োগ দিলাম, মাসে মাসে বেতন দিব, ও আমার কাজ করবে, আমার হুকুম করবে। কিন্তু চাকর মনে করলো যে আমি না হলে তো আমার এই বাড়ি চলতো না, আমি তো মালিককে বাঁচিয়ে রেখেছি, আমি যদি ঘর পাহারা না দিতাম মালিককে ঘুমাতে পারতো। এরকম একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আমাদের প্রশাসনে চলে আসছে। চলে আসার ফলে কি হচ্ছে, একেবারে প্রশাসনের নিম্নস্তরে যারা কর্মকর্তা কর্মচারী তারাও মনে করছে যে আমাদের দয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আবার আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তি তারা মনে করেছে যে আমরা তো 10 জনকে ডিঙ্গিয়ে 15 জনকে ডিঙ্গিয়ে ও মুখে ধরে এনে ওর বাড়ি কোথায়, ওর বংশে আওয়ামী লীগের রক্ত আছে কিনা সব মিলিয়ে তোমার তো কোনো যোগ্যতা ছিল না ওই জায়গায় যাওয়ার জন্য, তোমাকে আমি দিয়েছি তো এই কাজটা করার জন্য, তো তুমি কৃতজ্ঞ থাকবা। তা না করে তুমি বসে এই চিন্তা করছো, ওখানে এই নারী কেলেঙ্কারি, ওখানে টাকার কেলেঙ্কারি, ওখানে অহমিকা করছে, এবং সব কথাগুলো আবার ফুলে ফেপে বিভিন্ন রকম সূত্রের মাধ্যমে যখন আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কানে যায়,
তিনি সঙ্গতের কারণে আহত হন। এবং এই যে বর্তমান যে জমানাটা চলছে, আমি যে সময় ভিডিওটি করছি এটি হলো এপ্রিল মাসের এই সময়টিতে প্রচণ্ড গরম। এখন গরমের মধ্যে আপনি যতই এসি ছেড়ে বসে থাকেন না কারণ আপনার নাক শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, গলা ব্যথা হবে। সারাক্ষণ এসির মধ্যে আসলে থাকা সম্ভব না, আপনার প্রকৃতির বাতাস দরকার। আবার এসির মধ্যে থেকে আপনি 1 ঘন্টার জন্য 10 মিনিটের জন্য একটু বারান্দায় যদি যান, ওঠার যে ঝাপসা আপনার নাকের সাথে সাথে সর্দি হয়ে যাবে, গরম ঠান্ডা লেগে যাবে। তো প্রকৃতি যখন বিরূপ থাকে আপনি বাইরেও যেতে পারছেন না, ঘরের মধ্যে থাকতে পারছেন না, এবং আপনার ঘরে ফ্রিজ ভরি খাবার আছে, ভালো পোশাক আশাক আছে, কিন্তু প্রকৃতি সেটা ঠান্ডা হোক বা গরম হোক খুব চরম পর্যায়ে চলে গেলে কখনই আপনি ভালো থাকতে পারবেন না। তো এখন যে অবস্থা রয়েছে, এখন আপনি বাংলাদেশ কেন পৃথিবীর কোনো লোকই এই অবস্থার মধ্যে ভালো থাকতে পারে না। কোনো এয়ার কন্ডিশন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যেখানে এক নাগারে 24 ঘন্টা একটা মানুষ থাকলে সে সুস্থ থাকতে পারে। আপনার নাক শুকিয়ে যাবে, চামড়া শুকিয়ে যাবে, ঠোঁট শুকিয়ে যাবে। এখন প্রধানমন্ত্রী তো এই অবস্থায় গরমের মধ্যে তিনি যদি এসির মধ্যে থাকেন, তিনি খারাপ অবস্থায় আছেন। তিনি যদি আবার সেই এসি থেকে বের হয়ে যদি একটু গণভবনের লনে ঘোরাফেরার চেষ্টা করেন, সেই লু হাওয়া চারিদিকে তাকে আক্রমণ করে বলবে। ফলে তিনি তার এই যে প্রায় 80 বছরের যে বয়স এবং শরীর, এই প্রকৃতির বিরূপ অবস্থায় তাকে অসুস্থ বানিয়ে তুলছে, তার মেজাজ খারাপ করে ফেলছে। এরপর আবার যে সকল রাজনৈতিক ঘটনা ঘটছে, এখন একজন আইজি ছিলেন বেনজির, খুব স্নেহ করে তিনি তাকে আইজি বানিয়েছেন, তিনি তাকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বানিয়েছেন, র্যাবের ডিজি বানিয়েছেন। এরপর যথেষ্ট ছাড় দিয়েছেন, অনেক লোক তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলেছে, কিন্তু সব কথাবার্তা বাদ দিয়ে তিনি সবসময় তাকে টেনে নিয়ে আসছেন 2009 থেকে এখন পর্যন্ত। তো যাই হোক, এখন সবাই যারা আইজি সাহেব সম্পর্কে জানতেন না অভ্যন্তরীণ কী হচ্ছে না হচ্ছে, তারা মনে করতেন যে প্রধানমন্ত্রী তাকে অতিশয় স্নেহ করেন, তিনি হয়তো ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন, অথবা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদমর্যাদা একটা আলাদা পদ পদবি করে সচিবালয়ে তাকে রাখা হবে। কিন্তু আসলে আইজি বেনজিরের যে ব্যক্তিগত জীবন নিয়ে দেখা গেল প্রধানমন্ত্রীর কান অনেক ভারী করে ফেলেছে, ফলে তার চাকরি এক্সটেন্ড হয়নি। না হওয়ার ফলে তিনি অবসরে চলে যাওয়ার পর থেকে আস্তে আস্তে তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বেরোতে থাকে, এবং এখন যেটি বেরোচ্ছে সেটা সত্য হোক বা মিথ্যা হোক সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে বা তদন্ত প্রমাণিত হবে। কিন্তু বাস্তবতা হলো এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই বিরক্তিকর এবং খুবই কষ্টের, খুবই অভিমানের, যে এই এত স্নেহ নিয়ে, এত ভালোবাসা নিয়ে, এত পদ পদবি নিয়ে তুমি এমন কিছু কাজ করলা যা কিনা এখন পুরো শেখ হাসিনাকে নিয়ে মানুষ কথাবার্তা বলবে যে তার প্রিভিলেজ না থাকলে এই কাজগুলোকে করতে পারতো না। এই গরমের মধ্যে বেনজিরের এই খবর তাকে সন্দেহে আহত করছে। আবার দেখা গেল যে একজন সংসদ সদস্য রয়েছেন সুমন সাহেব, তাকে সবাই ফেসবুকের যাকে বলা হয় এমপি বলেন, ফেসবুকের এমপি, অনেকে আবার তাকে ভাইরাল এমপি বলেন, কিন্তু হোয়াট এভার মেবি তিনি বাংলাদেশে অনেকগুলো সাহসী কর্মকাণ্ড চালিয়েছেন যেগুলো সাধারণত সচরাচর দেখা যায় না। তিনি বাংলাদেশের যাদের বিরুদ্ধে কথা বলে না, মুখ খুলে না, সেই জিনিসগুলো তিনি করেছেন। আবার তিনি এই যে নির্বাচনে তিনি ফেসবুক বলেন আর যা বলেন, তিনি যেতে এসেছেন তাকে কিন্তু প্রবল প্রতিযোগিতা করে ভোট করে একেবারে জেনুইনলি তাকে সেখান থেকে জিততে হয়েছে। বাংলাদেশে কোথাও প্রতিযোগিতা না হলেও তার আসনে কিন্তু প্রতিযোগিতা হয়েছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন গোলাম মৌলা রনি সাহেবের বক্তব্য। তো 4টি ভিডিওর ভিতরে 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝখানে একটি কথা বলছি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন 3 নম্বরে ভিপি নুরুল হক নূর ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে আসলে কি বক্তব্য দিলেন, যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল। চলুন শুনে আসি। ফাটাকেষ্ট মন্ত্রী হচ্ছিলেন ওবায়দুল কাদের। শুরুর দিকে ক্যামেরা দৌড়াইতো, বাসে উঠতো, ইয়ার্কি করে মাসুদকে বলে মাসুদ তুমি ভালো হয়ে যাও। আচ্ছা, আপনারা হাসি ঠাট্টা করে মজা পান, ভাইরাল হয়, বাস্তবতা একটু বিবেচনা করেন। একজন মন্ত্রীর কাজ কি দুর্নীতি অনিয়মের সাথে জড়িত একজনকে বলা যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, নাকি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া? আইনগত ব্যবস্থা না নিয়ে তারা ভাড়ামি করছে, প্রশাসন করছে, তামাশা করছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন, ফাটাকেষ্টগিরি করার জন্য কয়েকদিন ভাইরাল হয়েছেন, মিডিয়ায় নিউজ হয়েছে, আর সড়কে মানুষের মৃত্যুর মিছিল চলছে। আমাদের ভাইরা বলেছেন 2023 সালে 6,500 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। গত 1 মাসে 565 জন মানুষ এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। প্রতি বছর সড়কের অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণ না থাকা ড্রাইভার, বেপরোয়া গতি, এর কারণে প্রাণ ঝরে যাচ্ছে। আফসোস, আমাদের তথাকথিত শিক্ষিত যুবক, তরুণ, শিক্ষিত মানুষ তারা রাজনীতি থেকে নাচ শিখতে আছেন। রাজনীতি আওয়ামী লীগ করুক, অমুক দল করুক, এইগুলো নিয়ে তারা ভাবে না। আর এই যে ফ্যাসিবাদের দাবেদারি করে বাণিজ্য করার জন্য, টেলিভিশনে প্রোগ্রাম পাওয়ার জন্য, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের সহযোগিতা পাওয়ার জন্য এই দাবেদারদের পিছনে দালালি করছে, গোলামি করছে। একজন সঙ্গীত শিল্পী মারা গিয়েছে, একজন বলেছে, তাই না? সেই সঙ্গীত শিল্পী আল্লাহ থেকে ব্যস্ত নসিব করুক। আমি আজকের এই তরুণদেরকে বলতে চাই, এই সঙ্গীত শিল্পী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আজকে যদি এই দেশের সড়ক ব্যবস্থা ভালো থাকতো, সড়ক পরিবহনে একজন দায়িত্বশীল মন্ত্রী থাকতো, এইভাবে শুধুমাত্র একজন
আরো যে এক পরিবারের 3 জন 4 জন 14 জন 16 জন 15 জন যে মারা যাচ্ছে, এইগুলো তো এইভাবে ভাইরাল হচ্ছে না, আলোচনা হচ্ছে না, কারণ তারা সেলিব্রিটি না, শিল্পী না, কবি না। তো এই যে মানুষ মারা যাচ্ছে, আজকে যদি ব্যবস্থাপনা সঠিক থাকতো মানুষ তো মরতো না। আপনারা রাজনীতি করবেন না, আপনাদের শাস্তি এইটা, আপনারা পানিতে ডুবে মরবেন, আগুনে পুড়ে মরবেন, রাস্তায় গাড়ির নিচে পুড়ে মরবেন। এইটা হচ্ছে রাজনীতি না করা এবং চাষিবাদের বিরুদ্ধে প্রতিবাদ না করার শাস্তি। আমরা বলবো তরুণদেরকে গণ অধিকার পরিষদ করার দরকার নাই, বিপিনুরদের পিছনে হাঁটার দরকার নাই। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন ভিপি নুরুল হক নূরের বক্তব্য। আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, সর্বশেষ সেই রিক্সা চালকের বক্তব্য আপনাদের সাথে এখন শেয়ার করব। অর্থাৎ সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের অঢেল সম্পত্তি গড়ে উঠেছে অবৈধভাবে, এটাই কিন্তু শোনা যাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে প্রায় 1 থেকে 2 সপ্তাহ যাবৎ। আর এই বিষয়টি নিয়ে অবশেষে একজন রিক্সা চালক কঠিন হুঙ্কার দিলেন। চলুন সর্বশেষ রিক্সা চালকের বক্তব্যটি শুনে আসি। মানুষটি নাকি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের থেকে পাচার করে, বিদেশে পাচার করে আজকে বাংলাদেশের ভিতরে বুক ফুলে চলতেছে। আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে এটা কৈফিয়ত দিতে হবে। বেনজির আহমেদের যে হাজার কোটি টাকার মালিক আঙ্গুল ফুটে কলা গাছ, আজকে আমার মতো শ্রমিক 20 বছর 30 বছর পরে ঢাকা শহর কাজকর্ম করে বউ পোলাপান নিয়ে চলাই কঠিন। আজকে এই সময় উনি সরকারি একটা কর্মকর্তা হয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার মাথায় ধরে না যে হাজার কোটি টাকা, এবং কি দেখেন যার জিবা মাথা তার জিবা ব্যথা। এই যে আমরা যারা রিক্সা শ্রমিক আছি প্রতিদিন 700-800 টাকা, মাসে 20-25-30 হাজার টাকা ইনকাম করে ভালো একটা লঙ্গি পড়তে পারি না, এবং ছেলে মেয়েদেরকে আমরা ভালো ফল ফলান্তিও দিতে পারি না। আজকে দেশের দ্রব্যমূল্য যে অনুষ্ঠানে আজকে বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে আঙ্গুল ফুটে যে আমরা যে মূর্খ মানুষ বা যতটুকু আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং কি বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে এবং কি বিভিন্ন পেপার পত্রিকায় দেখতেছি বাংলাদেশের এই যে বেনজির আহমেদ, উনি কিন্তু র্যাবের মহাপরিচালক ছিল এবং কি উনি উদ্ধৃত বড় কর্মকর্তা। আজকে দেখেন যে সময় আমাদের বাংলাদেশের দ্রব্যমূল্য এবং নিয়ন্ত্রণহীন এবং দেশের ভিতরে যে সময় দুর্ভিক্ষ, সেই সময় এত বড় একটা নিউজ আজকে আমরা টিভির পর্দায় বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পেলাম। ওনার সিঙ্গাপুরে ওনার ফ্ল্যাট বাড়ি এবং কি বাসা, এবং কি টিভির পর্দায় আরও দেখতে পেলাম বড় বড় হোটেল, যে নামি দামি হোটেল সিঙ্গাপুরের মতো জায়গায় আজকে কোটি কোটি টাকা। এবং কি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই রিক্সা শ্রমিকের পক্ষ থেকে, যে এই যে সামান্য 20-25 হাজার টাকা বেতনে চাকরি করে এত টাকা কিভাবে সে দুর্নীতি করলো, এবং কি এই টাকা কার? আমি মনে করি এই টাকা আমাদের মতো খেটে খাওয়া দিনমজুরি রিক্সা শ্রমিক এবং কি গার্মেন্টস শ্রমিক এবং শিল্প কলকারখানার বিভিন্ন ফান্ডের থেকে এই টাকা, এবং ট্যাক্স বা বিভিন্ন এই সংগঠন থেকে বিভিন্ন মহল থেকে এই যে টাকা আমি সে উচ্চ পর্যায়ে কর্মকর্তা এবং কি কায়দা কৌশল আমরা টিভির পর্দায় দিই, এবং সমস্ত কি তার ওয়াইফের নামে এবং কি তার ভাইটাই বা অন্যদের তার যে নিজস্ব ফ্যামিলি তার ওয়াইফের নামে আপনারা দেখেছেন এই যে সিঙ্গাপুরে যে বিভিন্ন হোটেল বা বিভিন্ন সিঙ্গাপুরের বাড়ি করেছে এবং কি কলকারখানা মিল এবং হাজার হাজার কোটি টাকা। আমি মনে করি এই সমস্ত উচ্চ লেভেলের লোক যারা দেশের ভিতরে চিন্তা করে উচ্চ কর্মকর্তা, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী জানে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি উনার গ্রেপ্তার কালকে আমরা প্রেস ক্লাবে দেখলাম ভিপি নুরে উনার গ্রেপ্তারের জন্য করলো, স্লোগান দিল এবং সংবাদ সম্মেলন করলো। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি বাসায় যাই টিভিতে এবং ইউটিউবে দেখি যে লেখছে ভিপি নূর গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বে কীভাবে বেনজির আহমেদ এদের কি তার গ্রেপ্তারি বললো। আমার এই হেডলাইনটা দেখে আমি একটু মনে মনে হাসলাম যে দেখেন যে মানুষটি নাকি একটা প্রতিবাদ করলো ভিপি নূর, তাকে আমি ধন্যবাদ জানাই। আর এবং জবাবদিহিতা করতে হবে। এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের জনগণের টাকা। আমি একটা শান্তশিষ্টভাবে বলতে পারি এটা বেনজির আহমেদের কোনো বাপদাদার টাকা না, এবং উনার কোনো মিল ব্যক্তিও ছিল না। আপনারা জানেন উনি চাকরি অবস্থায়, প্রথম যখন চাকরি নয় বা এত বছর চাকরি করা অবস্থায় আমি কোনোদিন শুনি নাই যে ওনার কোনো গার্মেন্টস ফ্যাক্টরি কোনো মিল কারখানা আছে নাই। তাহলে এই মানুষটি এত কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতেছে। আমি তাকে তীব্র নিন্দা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একজন রিক্সা শ্রমিক হিসাবে আমি সারা বাংলাদেশের ঢাকা শহর এবং সারা বাংলাদেশ শ্রমিকের পক্ষ থেকে, এবং সাধারণ শ্রমিকরা কি বলে দেন, সাধারণ শ্রমিকরা বলতেছে আজকে আমাদের দেশের ভিতরে দুর্ভিক্ষ, অথচ যারা এই যে সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় যে এরা এই যে দুর্নীতিবাজ এবং কি অসৎ ব্যক্তিরা আজকে তে শুনলেন প্রিয় দর্শক শ্রোতা, মূলত এই 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 4টি ভিডিও মূল অংশগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের কি মনে হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মন চায় ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।